আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে ৬টি ঘটনা আওয়ামী লীগের ভাগ্য বদলে দিল, কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেটা সম্পূর্ণই বিচার বিশ্লেষণ করবেন আপনারা। আমি শুধু এই ৬টি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চলে আসলাম। আমি এই ভিডিওটা যে সময় করতেছি, আজকে হচ্ছে শুক্রবার বিকেল 4:25, তারিখ 2025 সালের জুলাই মাসের আজকে 4 তারিখ। এক নম্বর ঘটনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই ঘটাইছেন। যখন এই প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করলেন, তার ঠিক 47 দিন পরে অর্থাৎ 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করছেন। সেপ্টেম্বরের 24 তারিখে প্রধান উপদেষ্টা বিদেশের মাটিতে দাঁড়িয়ে বললেন, জুলাই আগস্ট আন্দোলন কোনো স্বাভাবিক আন্দোলন ছিল না, এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন করা আন্দোলন এবং এই আন্দোলনের একজন মাস্টার মাইন্ডও আছেন এবং তিনি সেখানে বিদেশি গণমাধ্যমদের সামনে মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিলেন। সেটা হলো 1 নম্বর ঘটনা। এই ঘটনাটা যখন ঘটলো, বাংলাদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেল। সাধারণ মানুষ যারা সিভিল সোসাইটি, কোনো রাজনৈতিক দলের না, রাস্তায় নামছিল জুলাই আগস্ট আন্দোলনে, তারা তো জিব্বাই কামড় দিল এবং বলল, হাই হাই, ইনি বলে কি, এই আন্দোলন নাকি ম্যাটিকুলাস ডিজাইন করা, তাহলে কি আমরা নামে ভুল করছিলাম? এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ পড়ে গেল। তার ঠিক 3 দিন পরে, সেই সেপ্টেম্বর মাসের 27 তারিখে বিদেশি সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বললেন, রিসেট বাটন পুশ করা হয়েছে, এভরিথিং ইজ গং, অতীত বলে কিছু নেই। এই কথা যখন তিনি বললেন, তখন তো ওই যে সাধারণ মানুষ প্রথমে জিব্বাই কামড়তে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলেন, তারা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারা বললেন, হাই হাই, এটা আবার কেমন কথা? প্রথমে বললেন ম্যাটিকুলাস ডিজাইন, পরে বললেন রিসেট বাটন পুশ করা হয়েছে। এর আগে তো ধানমন্ডি 32 নম্বর বারে আগুনে বিনষ্ট করা হয়েছে। এখন তাহলে তো আমরা প্রকৃত পক্ষে ভুল করছিলাম। রিসেট বাটন মানে কি? তিনি কি আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু, শহীদ জিয়াদেরকে মুছে ফেলে দিতে চেয়েছেন? এরকম আরও তীব্র দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন সাধারণ মানুষ। 2 নম্বর ঘটনা গেল। 3 নম্বর ঘটনা, বর্তমান বাংলাদেশের মব তখন শুরু হয়েছে, এখনও চলমান আছে, যেইটা দ্বারা বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অতিষ্ঠ হয়ে গেছে এবং বলা শুরু করছে যে আমরা আগেই ভালো ছিলাম, আগেই নিরাপদে ছিলাম, এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা আন্দোলনের নামে ভুল করছি, এখন প্রকাশ্যে বলতেছে। এই ঘটনাটা আমি 3 নম্বরে রাখছি। 4 নম্বরে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি। প্রথমে যখন আগুনে বিনষ্ট করা হলো 5ই আগস্ট 2024 সালে, তখন ঠিক আছে, তখন সেরকম কেউ কর্ণপাত করে নাই, সবাই বলছে যে কাজটা ঠিক হয় নাই, ভুল হয়েছে, ওই বাড়িটা বিনষ্ট করা উচিত ছিল না। কিন্তু কি বলে, অতি উৎসাহিত হয়ে বা তোপের মুখে পড়ে যেহেতু আওয়ামী লীগের প্রতি মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এরকম বলছিল। কিন্তু পরবর্তীতে যখন সিটি কর্পোরেশনের বুলডোজার ব্যবহার করিয়া সেটা মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হলো 3 দিন আগে ঘোষণা দেয়া, তাহলে প্রধান উপদেষ্টার কথাই তো সত্য। প্রথমে তিনি বলেন ম্যাটিকুলাস ডিজাইন, পরে বলেন রিসেট বাটন। আর দেশের মধ্যে কি বিশৃঙ্খলা চলতেছে দেখতেছি। তার মধ্যে আবার বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর, যেটাকে মুক্তিযোদ্ধাদের আতুর ঘর বলা হতো, সেটা সিটি কর্পোরেশনে বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হলো, তারা কোনো পদক্ষেপ নিলেন না। তাহলে তো আমরা প্রকৃতপক্ষে ভুল করছি। এই যে এটা হলো 4 নম্বর ঘটনা, যা আওয়ামী লীগের ভাগ্য বদলে দিয়েছে। তারপর আসেন 5 নম্বর। 5 নম্বর ঘটনা হলো আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, যেইটা দ্বারা শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও আওয়ামী লীগের ভাগ্য বদলে গেছে। কিভাবে? প্রথমে দেশের বাইরে যে ভাগ্য বদলেলো সেটা হলো 32 নম্বর ঘুরে দেওয়া, এবং পরবর্তীতে যখন নিষিদ্ধ করা হলো পাকিস্তানের মতো একটা রাষ্ট্র, যে রাষ্ট্র বাংলাদেশের চিরশত্রু, জাতশত্রু, সেই রাষ্ট্রের মূলধারার প্রথম সারির একটা গণমাধ্যম দ্য ডন, সেই গণমাধ্যম
তীব্র প্রতিক্রিয়া জানালেন অন্তর্বর্তী সরকারের প্রতি যে আপনারা কাজটা করলেন কি। আর আপনারা বলতেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতেছেন, এইটা হিতে বিপরীত। এইভাবে কিন্তু সারা বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়ে গেল। সেটা হলো 5 নাম্বার, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এবং স্থগিত। তারপরে আসেন 6 নাম্বার। 6 নাম্বারে হলো আওয়ামী লীগের সমালোচনা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আশেপাশে যারা থাকেন তারা বোধহয় অন্য কোনো আলোচনা করেন না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কী অবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা, দ্রব্যমূল্যের কী অবস্থা, সাধারণ শ্রমিক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের কী অবস্থা, দিনমজুরের কী অবস্থা, এইগুলো নিয়ে বোধ হয় তারা আলোচনা করেন না। তারা শুধু একটাই আলোচনা করেন যে আওয়ামী লীগ, তারা তো আওয়ামী লীগকে আওয়ামী লীগ বলেন না, তারা বলেন ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ। তারা বলেন যে ফ্যাসিবাদের কবর রচনা করা হবে। এবং এইটার বহির্প্রকাশ ঘটল কবে? সাম্প্রতিক প্রধান উপদেষ্টা বক্তব্যের মাঝে বললেন যে বিগত ফ্যাসিস্ট সরকারকে সরাইতে আমাদের 16 বছর সময় লাগছে, আমরা সেই লক্ষ্যেই কাজ করতেছি যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের জন্ম হলে এই 16 বছর আর সময় না লাগে। আর আমরা কিন্তু সবাই জানি যে যার সমালোচক বেশি, যার হেটার্স বেশি, তার সমর্থক বেশি। যত হেটার্স তত সমর্থক, যত হেটার্স তত ভালো, তত আয়, তত উন্নত, তত সুনাম। এটা আমরা সবাই জানি। তাহলে কিন্তু 6 নাম্বার ঘটনা চলে গেল। আর একটা ঘটনা আমি এর সাথে প্লাস মানে যোগ করব। মূলত আমার আলোচনা বা আমি বর্ণনা করলাম 6টা ঘটনায়, আর একটা ঘটনা একটু অগ্রিম বর্ণনা করি। যদি এরকম হয়, হতে পারে, যেহেতু জুলাই মাসের আজকে 4 তারিখ, আগস্টের প্রথম দিকে এই ঘটনাটা ঘটতে পারে। যদি ঘটে, কোনোভাবে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে আওয়ামী লীগের আমি মনে করব যে ভাগ্য বদলে তো যাবে, একদম সকল দরজা খুলে যাবে, কোনো শক্তি আর তাদেরকে বোধহয় আটকাতে পারবে না। এমনকি দেশের মধ্যে যে অন্যান্য শক্তি আছে, রাজনৈতিক শক্তি, তারাও আওয়ামী লীগের সাথে সহমত পোষণ করতে পারেন। সেটা কি? যদি এই সরকার জুলাই ঘোষণাপত্র দেন, আর সেটা যদি দিতে পারেন অথবা সেটা যদি হয়, তাহলে 7 নাম্বার বড় ঘটনা, যেটাকে আমি শেষ ঘটনা হিসেবে আমি এখানে অগ্রিম বললাম। কারণ জুলাই ঘোষণাপত্র হলে পরে সকল কিছু পূর্ণাঙ্গ রূপ পাবে। কোন কিছু? প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলছেন, বর্তমানে যে পরিস্থিতি, সকল কিছু পূর্ণতা পাবে, যেটা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শহীদ জিয়া যে আদর্শ লালন করেন, সেই মানুষগুলো এই বিষয়গুলো মানতে পারবে না। এবং এইটা যে কতটুকু এই সরকারের জন্য বুমেরাং হবে, সেটা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ যারা আছেন তারা ভালো বলতে পারবেন। আমি শুধু এইটুকুই বলে গেলাম এই ভিডিওতে, যদি এই সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েই ফেলে এবং সেইটা যদি বাস্তবায়নও হয়ে যায় বাংলাদেশের সকল সেক্টরে, তাহলে আওয়ামী লীগের ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে এবং তারা ফ্রন্ট পেজে আসার সম্ভাবনা 100%। অবশ্যই আমার আলোচনাটি আপনারা কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক বিচার বিশ্লেষণ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যেগুলো আমি পড়ে আমি দেখে বুঝতে পারবো যে আমার আলোচনাটি এতটুকু যৌক্তিক ছিল, এতটুকু অযৌক্তিক ছিল, আমার এইটুকু সংশোধন করা উচিত ছিল। যাই হোক, আবার কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।